আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত চ্যাপ্টারের অষ্টম টাইপ অর্থাৎ ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। সো আমাদের উক্ত টাইপের প্রথম এমসিকিউ কোয়েশ্চেনটার দিকেই যদি চলে যাই, আমাদের এখানে বলা হচ্ছে একটা বস্তুকে গড়িয়ে দিলে সেটা কিছু দূর যাওয়ার পরে আসলে থেমে যাচ্ছে। তাহলে এটা আসলে কোন বলের কারণে বস্তুটা থেমে যায়? ধরো আমরা রাস্তার মধ্যে যখন সাইকেল চালাচ্ছি কিংবা বাস চালাচ্ছি, সো ব্রেক কষলে কি হয়, বাসটা একটা টাইমে থেমে যায় না? তাহলে আমাদের কোনো কিছু আসলে থেমে যায় বিকজ একটা জিনিসের উপরে সেটা কি করে, গড়িয়ে গড়িয়ে যায়, এবং এটা এক ধরনের ঘর্ষণ বল। তাহলে আবর্ত ঘর্ষণের প্রভাবে বেসিকলি বস্তুটা থেমে যায়। সো এখানে যেহেতু আবর্ত নাকি প্রবাহী কোন ঘর্ষণ এটা বলে নাই, সো শুধু ঘর্ষণ বলই আমরা আনসার হিসেবে নিতে পারি। আমাদের পরবর্তী 92 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বস্তুর ভর বেশি হলে ঘর্ষণ বলটা কেমন হয়। একটা বস্তুর ভর যত বেশি হবে ঘর্ষণ বলটা কেমন হবে, তত বেশি কমবে এবং তত বেশি বাড়বে। ঠিক আছে, সো বস্তুর ভরের উপর ডিপেন্ড করবে আসলে ঘর্ষণ বলটা কেমন হবে। অর্থাৎ 92 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমাদের পরবর্তী 93 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ঘর্ষণকে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে ঘর্ষণকে আসলে কয় ভাগে ভাগ করা হয়? ঘর্ষণকে 4 ভাগে ভাগ করা হয়। সো 93 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমাদের 94 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কোন ঘর্ষণ বলের কারণে আমরা আসলে হাঁটতে পারি। তাহলে এই যে আমরা যখন হাঁটতেছি ধরো বালির উপরে কিংবা মাটির উপরে বা যে কোনো কিছুর উপরে, সো হাঁটা যায় আসলে স্থিতি ঘর্ষণের প্রভাবে। 94 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। আমাদের 95 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে সব থেকে ছোট ঘর্ষণ বল আসলে কোনটি। আমাদের যেই 4টা ঘর্ষণ বল রয়েছে তার মধ্যে সব থেকে ছোট ঘর্ষণ বল আসলে কোনটি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ নাকি আবর্ত ঘর্ষণ? আমাদের সব থেকে ছোট ঘর্ষণ বল আসলে গতি ঘর্ষণ বল। আমাদের 96 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ঘর্ষণ কমানোর জন্য আমরা আসলে কি ব্যবহার করি। সো ঘর্ষণকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কমাই বাড়াই, এবং ঘর্ষণ কমানোর জন্য কিন্তু সেখানে লুব্রিকেন্ট ইউজ করা হয়। অর্থাৎ 96 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমরা আমাদের পরবর্তী 97 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের 97 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হচ্ছে কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যখন যায় তখন আসলে সেখানে কোন ধরনের ঘর্ষণ বল অনুভব করে। একটা তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যখন যাচ্ছে তখন সেই ধরনের ঘর্ষণকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। অর্থাৎ 97 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে ঘ। আমাদের 98 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে প্যারাশুটে আরোহী কোন ঘর্ষণের কারণে আসলে নিচে নামতে পারে। সো প্যারাশুটের মধ্যে আছে, সে কিসের মধ্য দিয়ে আসতেছে বলতো? বায়ুর মধ্য দিয়ে আসতেছে, বায়বীয় পদার্থের মধ্য দিয়ে আসতেছে, তাই না? তাহলে বায়বীয় পদার্থের মধ্য দিয়ে যখন আসে তখন সেই ঘর্ষণকে তো আমরা প্রবাহী ঘর্ষণই বলে থাকি। তার মানে আমাদের 98 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, অর্থাৎ প্রবাহী ঘর্ষণ। আমাদের 99 নম্বর প্রশ্নে যদি চলে যায়, বলা হচ্ছে তেল বা গ্রিজের মতো পদার্থকে আসলে কি বলা হয়। সো তেল বা গ্রিজের মতো পদার্থকে আমরা কি বলবো বলতো? অকটেন, পেট্রোলিয়াম, লুব্রিকেন্ট নাকি কয়লা? লুব্রিকেন্ট বলা হয়। এবং এই তেল বা গ্রিজ এই লুব্রিকেন্ট আমাদের ঘর্ষণ বলকে কমাতে সাহায্য করে। মনে করো তুমি ফ্লোরের মধ্যে কিছুটা তেল দিয়ে রাখছো, তো সেটার উপর পা দিলে তুমি কি খুব দ্রুত স্লিপ কেটে পড়ে যাও না? তাহলে এই জিনিসটা আসলে কি করতেছে, তোমার ঘর্ষণ বলটাকে কমিয়ে ফেলতেছে, যার কারণেই বেসিক্যালি তুমি স্লিপ কেটে পড়ে যাচ্ছ। তো সেটাই বলা হচ্ছে। আমাদের পরবর্তী 100 নম্বর এমসিকিউ কোয়েশ্চেনে বলা হচ্ছে সুটকেসের নিচে কেন চাকা লাগানো হয়। সুটকেসের নিচে চাকা লাগালে আমাদের কি হয়, আমরা খুব আরামে টেনে টেনে নিয়ে যেতে পারি না। সো সুটকেসের নিচে চাকা লাগানো হয় যেন আমাদের ঘর্ষণটা কমে এবং আমাদের খুব দ্রুত আমরা ওই ওয়েটটাকে না পেয়ে আমরা গিয়ে সুটকেসটাকে টেনে টেনে নিয়ে যেতে পারি। তার মানে 100 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের ক। 101 নম্বর প্রশ্নতে যদি যাই, বলা হচ্ছে ঘর্ষণ আসলে কিভাবে বাড়ানো যায়। আমরা ঘর্ষণকে কমাতে দেখেছিলাম, সেটাকে কি করে? আমাদের লুব্রিকেন্ট ব্যবহার করে, অর্থাৎ মসৃণ কিছুকে ইউজ করে আমরা আসলে ঘর্ষণকে বাড়াতে চেয়েছিলাম। এবার আমাদের কাছে জানতে চেয়েছে ঘর্ষণকে আমরা কি কমিয়েছিলাম, লুব্রিকেন্ট কিংবা তেল এই ধরনের জিনিস ব্যবহার করে। এখন আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ঘর্ষণকে আসলে কিভাবে বাড়ানো যেতে পারে। তো আমরা একটা পৃষ্ঠকে যদি অমসৃণ করে দিই, ধরো তুমি একটা রাস্তা, পিচ ঢালাই করা রাস্তা আর একটা টাইলস করা রুমের কথা তুমি চিন্তা করো, দেখবা টাইলস করা রুমের মধ্যে তোমাকে যদি কেউ শোয়ায় ধরে এরকম টান দেয়, সো স্লিপ কাটো আর কি বেসিক্যালি, তাহলে তুমি কি খুব বেশি ব্যথা পাবা? তোমার গা হাত পা কি খুব বেশি ছিলবে? না, ছিলবে না। বাট তোমাকে যদি পিচ ঢালাই করা রাস্তার মধ্যে নিয়ে এভাবে করে একটা টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই অমসৃণ রাস্তাটাতে কি তুমি খুব বেশি ব্যথা পাবা না? হাত পা ছিলে যাবে না? অর্থাৎ ওই জায়গাটা যেহেতু অমসৃণ, তাই ওখানে ঘর্ষণ বলটা বেশি হয়, ঘর্ষণের ফলে ওখানে আমরা আঘাতপ্রাপ্তও হতে পারি। সো আমরা ঘর্ষণ বাড়াতে পারি আমাদের পৃষ্ঠটাকে অমসৃণ করে। আমাদের পরবর্তী 102 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে ঘর্ষণের কারণে আসলে কোনটি তৈরি হয়। সো ঘর্ষণের কারণে কি তৈরি হয় বলতো? বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, তাপ শক্তি নাকি বায়ু শক্তি? তুমি দুইটা হাতের মধ্যে এভাবে ঘর্ষণ বল ক্রিয়েট করো, দেখো তোমার হাতটা গরম হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি শক্তি ক্রিয়েট হচ্ছে? তাপ শক্তি ক্রিয়েট হচ্ছে। তার মানে 102 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আমাদের 103 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে
প্রয়োজনীয় উপদ্রব বা অপশক্তি বলা হয় আসলে কাকে? তাহলে কোনটি আসলে আমাদের জন্য একটা প্রয়োজনীয় উপদ্রব? এটা কিন্তু তোমাদের খ নাম্বার কোয়েশ্চেনে আসে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, ব্যাখ্যা করো। তাহলে আমাদের প্রয়োজনীয় উপদ্রব আসলে বলা হয় ঘর্ষণ বলকে। আমাদের পরবর্তী 104 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বলটা দুর্বল নিউক্লিয় বলের তুলনায় কতটা আসলে বেশি শক্তিশালী। সো কতটা বেশি শক্তিশালী? 10 টু দি পাওয়ার 10 গুণ বেশি শক্তিশালী। আমাদের পরবর্তী 105 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে অতিরিক্ত ঘর্ষণে আসলে কি হয়। সো অতিরিক্ত ঘর্ষণে কি হয় বলো তো? অতিরিক্ত ঘর্ষণে কি তাপ উৎপন্ন হয়, নাকি যন্ত্রের দক্ষতা বৃদ্ধি পায়, নাকি আমাদের পৃষ্ঠকে মসৃণ করে তোলে? তাহলে অতিরিক্ত ঘর্ষণ করলে সেখানে ডেফিনেটলি তাপ উৎপন্ন হবে, এবং অতিরিক্ত ঘর্ষণ করলে একটা যন্ত্রের মধ্যে যে দক্ষতা বৃদ্ধি পাবে ব্যাপারটা এরকম না, বাট যত বেশি তুমি দুইটা তলের মধ্যে হচ্ছে ঘর্ষণ ক্রিয়েট করবে ওই জায়গাটা কি হবে, তত বেশি স্মুথ হবে, তত বেশি কি হবে, মসৃণ হবে। তার মানে 1 এবং 3 আমার উক্ত প্রশ্নের সঠিক উত্তর। আমাদের এই টাইপটি আজকে এখানেই সমাপ্ত হচ্ছে। পরবর্তী কোনো পর্বে আবারও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।